প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি অনার্স 4th ইয়ার স্টুডেন্টদের ইকোনোমেট্রিক্স এর উপরে একটা ক্লাস নিব। এর আগে তোমাদের বেশ কয়েকটা ক্লাস হয়েছে। মাল্টিকোলিনিয়ারিটির ক্লাস নিচ্ছিলাম। হেটারোস্কেডাস্টিসিটি তোমাদের পড়ানো হয়েছে। বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে মাল্টিকোলিনিয়ারিটির উপরে ক্লাস নিব। এটা আজকে শুরু করছি। তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তোমাদের আজকের পেপার হচ্ছে স্ট্যাট 243611 সাবজেক্ট কোড এটা। তোমাদের কোর্স টাইটেল হচ্ছে ইকোনোমেট্রিক্স। তো ইকোনোমেট্রিক্সে আমরা অ্যাকচুয়ালি যেটা করি মডেল, ইকোনোমেট্রিক মডেল নিয়ে কাজ করি। তোমরা রিগ্রেশন অ্যানালাইসিসে দেখেছো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশন বের করা হয়, এখান সাথে ইকোনোমেট্রিক্স এর সাথে আমাদের আছে। তাহলে আমরা মাল্টিকোলিনিয়ারিটি শুরু করি আজকে। মাল্টিকোলিনিয়ারিটি আমরা ইকোনোমেট্রিক মডেলে আমরা কি দেখি, আমরা একটু ভিউটা দেখি যে একটা মডেলে ভেরিয়েবল গুলো থাকে এরকম y, x1, x2, x3। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে এরকম থাকে যে y একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x1, x2, x3 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন মডেলটা থাকে এরকম যে y is equal to আলফা প্লাস বিটা 1 x1, বিটা 2 x2, বিটা 2 x3 প্লাস এপসিলন, এরকম থাকে। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যে লিনিয়ার রিলেশনশিপ, সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে মাল্টিকোলিনিয়ারিটি। দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর সাথে ভেরিয়েবল গুলো y এর সাথে রিলেটেড। y এর সাথে যদি প্রত্যেকটা ভেরিয়েবল রিলেটেড থাকে, তাহলে আমরা দেখব যে আবার ভেরিয়েবল গুলোও কিন্তু ইন্টার রিলেটেড। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যে লিনিয়ার রিলেশনশিপটা থাকে সেটাকেই বলা হচ্ছে মাল্টিকোলিনিয়ারিটি। এখন হোয়াট ইজ মাল্টিকোলিনিয়ারিটি? দেখো, multicollinearity is a statistical phenomenon in which two or more variables in a regression model are dependent upon the other variables in such a way that one can be linearly predicted from the other with a high degree of accuracy. এখন it is generally used in observational studies and less popular in experimental studies. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ফেনোমেনা, যেখানে দুই বা তার বেশি ভেরিয়েবল, কোন একটা রিগ্রেশন মডেলে যদি দুই বা তার বেশি ভেরিয়েবল থাকে যেগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট, বাট ওই ভেরিয়েবল গুলোর মধ্যে যদি হাই ডিগ্রি অফ অ্যাকুরেসি থাকে রিলেশনশিপের, তখনই সেটা আমরা বলছি দেয়ার এক্সিস্ট মাল্টিকোলিনিয়ারিটি। আমরা এখানে এটা দেখতে পাচ্ছি একটা ভিজুয়াল ডেসক্রিপশন অফ মাল্টিকোলিনিয়ারিটি। আমরা এখানে দেখলাম এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x1, x2, x3 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা এক্সক্লামেটরি ভেরিয়েবল। তাহলে এখন দেখো একটা এক্সাম্পল এখানে দিয়েছি আমরা, যে let's assume that ABC Limited, KPO, is being hired by a pharmaceutical company to provide research service and statistical analysis on the disease in India. For this, ABC Limited has selected age, weight, profession, height, and health as the prima facie parameters. In the above example, there is a multicollinearity situation since the independent variables selected for the study are directly correlated to the result. তাহলে দেখো এখানে একটা স্টাডি করার জন্য যে ভেরিয়েবল গুলোর কথা বলা হয়েছে, এজ, ওয়েট, প্রফেশন, হাইট, এটসেট্রা, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা স্টাডি করবে। সেখানে দেখা যাচ্ছে যে এই ভেরিয়েবল গুলো প্রত্যেকটার সাথে রিলেটেড। এখানে
ডাইরেক্টলি কোরিলেটেড ওয়েটের সাথে এজের রিলেশন আছে, হাইটের সাথে ওয়েটের রিলেশন আছে, এজের সাথে হেলথের রিলেশন আছে, তাহলে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে there is a multicollinearity situation since the independent variables selected for the study are directly correlated to the results. Hence, it would be advisable for the researcher to adjust the variables first before the starting any project, since the result will be directly impacted because of the selected variables. তো এখানে আমরা মাল্টিকোলিনিয়ারিটির একটা এক্সাম্পল দেখলাম। এখন আমরা দেখি টাইপস। টাইপস অফ মাল্টিকোলিনিয়ারিটি, দেখো এখানে বলা হয়েছে যে 4 types: perfect multicollinearity, high multicollinearity, structural multicollinearity, data-based multicollinearity. আসলে আমরা নেক্সট আমরা যেটা স্টাডি করব, যেটা দেখব, যে অ্যাকচুয়ালি দুই প্রকার আমরা আলোচনা করব, পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি আর একটা থাকবে ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। তারপরে এখানে আমরা এই 4 প্রকার একটু দেখে নিই, যে এইগুলোর ডিসক্রিপশন হালকা দেখে নিচ্ছি একটু, যে 4 প্রকার যে বলা হলো, পারফেক্ট, হাই, স্ট্রাকচারাল আর হচ্ছে ডাটাবেস। তাহলে আমরা দেখি যে perfect multicollinearity, it exists when the independent variables in the equation predict the perfect linear relationship. Perfect linear relationship কোনটা? যে y is equal to alpha plus beta x, এটা কিন্তু পারফেক্ট লিনিয়ার কোরিলেশনশিপ, লিনিয়ার রিলেশন। তাহলে আমরা সেই ধরনের একটা রিলেশনকে আমরা বলবো পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি, যেখানে ভেরিয়েবল গুলোর মধ্যে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস গুলোর মধ্যে পারফেক্ট লিনিয়ার রিলেশন থাকবে। হাই মাল্টিকোলিনিয়ারিটি কোনটা? নাম্বার 2 যেটা বলা হয়েছে, it refers to linear relationship between the two or more independent variables which are not perfectly correlated to each other. তাহলে হাই মাল্টিকোলিনিয়ারিটি কখন বলা হচ্ছে? যখন দেখা যাচ্ছে যে দুই বা তার বেশি ভেরিয়েবলের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ আছে, which are not perfectly correlated to each other, বাট সেখানে পারফেক্ট কোরিলেশন, পারফেক্টলি কোরিলেটেড নয়, তখন তাদের মধ্যে হাই মাল্টিকোলিনিয়ারিটি দেখা যাবে। আরেকটা দেখা যাচ্ছে যে স্ট্রাকচারাল মাল্টিকোলিনিয়ারিটি কোনটা? স্ট্রাকচারাল মাল্টিকোলিনিয়ারিটিটা ঘটে যখন by researcher himself by inserting different independent variables in the equation, that is যখন রিসার্চার নিজে থেকে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনক্লুড করবে, তখন সেটাকে বলা হচ্ছে তার রিসার্চের স্বার্থে অথবা মডেলের স্ট্রাকচার পারফেক্ট করার স্বার্থে যখন উনি কিছু ভেরিয়েবল এর মধ্যে ইনসার্ট করবে, সেটাকে তখন যেই মাল্টিকোলিনিয়ারিটিটা হবে, মাল্টিকোলিনিয়ারিটি হবে, সেটা স্ট্রাকচারাল মাল্টিকোলিনিয়ারিটি। নাম্বার 4 এ আমরা দেখি database multicollinearity. It is caused by experiments that are poorly designed by the researcher. এটাও রিসার্চার যখন ডিজাইন করবে কোনো একটা মাল্টিপল মডেলের, সেটা হবে ডাটাবেস মাল্টিকোলিনিয়ারিটি। হালকাভাবে বা কিছু লিমিটেশনের মাধ্যমে, যেটা শুধু ডাটাবেস ডেটার উপরে ডিপেন্ড করে, সেটাকে বলা হবে ডেটাবেস মাল্টিকোলিনিয়ারিটি। তাহলে আমরা এখানে 4 প্রকার মাল্টিকোলিনিয়ারিটি নিয়ে আলোচনা করেছি: পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি, হাই মাল্টিকোলিনিয়ারিটি, স্ট্রাকচারাল মাল্টিকোলিনিয়ারিটি, ডেটাবেস মাল্টিকোলিনিয়ারিটি।
আচ্ছা, এখন ইকোনোমেট্রিক্সে আমরা যেটা দেখি যে একটা মডেল দিয়ে আমরা এটাকে ডিফাইন করতে পারি যে y is equal to beta 0 plus beta 1 x1 beta 2 x2 beta 3 x3 plus ey। তাহলে মাল্টিকোলিনিয়ারিটিটা হচ্ছে যে existence of a perfect or near linear relationship among some or all explanatory variable of a regression model। এই মডেলটার মধ্যে কিছু আছে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, সেগুলো কি x1 x2 x3, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই যে এই এক্সপ্লেনেটরি ভেরিয়েবল দুইটার মধ্যেও কোরিলেশন থাকতে পারে, অথবা সবগুলোর মধ্যেই যদি রিলেশনশিপ থাকে যেটা পারফেক্ট অথবা নিয়ার লিনিয়ার রিলেশনশিপ, সেটাকে আমরা বলছি মাল্টিকোলিনিয়ারিটি। এখন এখানে নরমালি কিন্তু আমরা বলবো এদের মধ্যে কোনো মাল্টিকোলিনিয়ারিটি নেই। বাট যদি আমরা দেখি যে x3 is equal to beta x2 অথবা x1 is equal to beta x2, এরকম যদি কোনো রিলেশন থাকে, তখন আমরা বলবো যে এই মডেলের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি এক্সিস্টেড। Multicollinearity may also express the non-linear relationship among x variables। দেখো এখানে লিনিয়ার রিলেশনশিপ বলা হয়েছে, আবার নন লিনিয়ারও হতে পারে, যেমন y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2 square beta 3 beta 1 x1 square beta 2 x1 square beta 3 x1 square ey etc. এখানে y is the total cost of production, x কি, x হচ্ছে আউটপুট। The variables xi square and xi cube are obviously functionally related to xi, but the relationship is non-linear, কারণ এখানে আমাদের স্কয়ার টার্ম আছে, কিউব আছে, তো এগুলোকে আমরা নন লিনিয়ার বলতে পারি, বাট লিনিয়ার না। এগুলো ফাংশনালি রিলেটেড, কিন্তু রিলেটেড হলেও এই রিলেশনটা নন লিনিয়ার। কিন্তু উপরের মডেলে এটা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ। তাহলে মাল্টিকোলিনিয়ারিটির মধ্যে আমরা লিনিয়ারিটিও দেখতে পারি, লিনিয়ার রিলেশনশিপ থাকতে পারে, আবার নন লিনিয়ার রিলেশনশিপও থাকতে পারে। আমরা এর আগের স্লাইডে আমরা দেখেছিলাম যে মাল্টিকোলিনিয়ারিটি চার প্রকার। কি ছিল? যে পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি, হাই মাল্টিকোলিনিয়ারিটি, স্ট্রাকচারাল মাল্টিকোলিনিয়ারিটি, ডাটাবেস মাল্টিকোলিনিয়ারিটি। আমরা আবার এখানে দেখতে পাচ্ছি মাল্টিকোলিনিয়ারিটি দুই প্রকার। পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি একবার বলা হয়েছে, আর একটা হচ্ছে নিয়ার অর ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটিকে বলা হচ্ছে এক্সাক্ট। এখানে একটা বিষয় আছে যে আমরা ধরে নেই যে x3 is equal to beta x2, এই ধরনের রিলেশনকে আমরা বলছি পারফেক্ট বা এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটি। x2 is equal to আমরা লিখতে পারি 1 by beta x3, which indicates the exact multicollinearity between x2 and x3, that is এখানে কোনো ডিস্টারবেন্স টার্ম নাই। তোমরা দেখেছো যে রিগ্রেশন ইকুয়েশনে বা ইকোনোমেট্রিক্স এর মডেলে ডিস্টারবেন্স টার্ম থাকে, আমরা এখানে এই মডেলেও আমরা দেখিয়েছি, এই মডেলেও দেখিয়েছি। এখন যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনটা এরকম থাকে যে কোনো ডিস্টারবেন্স টার্ম থাকছে না, তখন সেটাকে আমরা বলছি পারফেক্ট অর এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটি। দ্যাট ইজ এই x3 আর x2 এর মধ্যে রিলেশন আছে x3 is equal to bx2, তাহলে আমরা x2 is equal to লিখতে পারি 1 by bx3। তাহলে এদের মধ্যে কোনো র্যান্ডম এরর টার্ম নাই, সেই জন্য এটাকে আমরা বলছি পারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি অর এক্সাক্ট মাল্টিকোলিনিয়ারিটি। আরেকটা দেখতে পাচ্ছি আমরা নিয়ার অর ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। স্বভাবত এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে দেখো এখানে কি থাকবে,
x3 আর x2 এর মধ্যে একটা এরর টার্ম আছে, সেই জন্য এই দুইটার রিলেশনকে কিন্তু আমরা পারফেক্ট বলছি না, এটাকে আমরা বলছি নিয়ার মাল্টিকোলিনিয়ারিটি অর ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। দ্যাট ইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিকোলিনিয়ারিটি দুই প্রকার, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট। সবগুলো প্রকারভেদে আমাদের একটু আয়ত্তে থাকা দরকার। এখন দেখো কি কারণে মাল্টিকোলিনিয়ারিটি হতে পারে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে রিলেশনটা কেন হতে পারে সেগুলো একটু আমরা দেখি। ইকোনমিক ভেরিয়েবল যেগুলো থাকে, যেমন ডিমান্ড, এক্সপেন্ডিচার, প্রাইস, এটসেট্রা। তো যদি দেখা যায় যে নাম্বার 1 এ যেটা বলা হয়েছে, দেয়ার ইজ এ টেন্ডেন্সি অফ ইকোনমিক ভেরিয়েবলস টু মুভ টুগেদার ওভার টাইম, সময়ের সাথে একত্রে যদি মুভ করে তখন তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি দেখা যায়, যে একই সাথে চাহিদাও চেঞ্জ হচ্ছে, মূল্য চেঞ্জ হচ্ছে বা ডিমান্ড চেঞ্জ হচ্ছে, এগুলো যদি একসাথে মুভ করে সময়ের সাথে তখন তাদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি দেখা যায়। আরেকটা হতে পারে ইউজ অফ ল্যাগ ভ্যালুজ অর সাম এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস অ্যাজ সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরস ইন দ্য রিলেশনশিপ। কোনো কোনো ক্ষেত্রে আমরা ল্যাগ ভ্যালু অথবা এগুলো ইউজ করে থাকি ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর হিসেবে ইউজ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। এছাড়াও সি তে দেখা যাচ্ছে ডাটা কালেকশন মেথড, যেমন ধরো স্যাম্পলিং ওভার এ লিমিটেড রেঞ্জ অফ ভ্যালুজ টেকেন বাই রিগ্রেশন ইন দ্য পপুলেশন। ডাটা কালেকশন মেথড এমপ্লয় করা হচ্ছে, সেখানে যদি কোনো ভুল থাকে তাহলেও কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি দেখা যেতে পারে। Constraints on the model or in the population being sampled, as for example in the regression of electricity consumption on income and house size, there is a physical constraint in the population. In the families with higher income generally have larger homes than families with lower income. That is, এখানে দেখো যে ইলেকট্রিসিটি কনজাম্পশন অন ইনকাম অ্যান্ড হাউস সাইজ, যে আয় বেশি থাকলে ইলেকট্রিসিটি বেশি, সে এসি লাগাবে, তাই না? আবার বাড়ি বড় থাকলে বেশি বাল্ব লাগবে, বেশি ফ্যান লাগবে। তাহলে ফিজিক্যাল কনস্ট্যান্ট ইন দ্য পপুলেশন ইন দ্য ফ্যামিলিজ উইথ হায়ার ইনকাম জেনারেলি হ্যাভ লার্জেস্ট হোম দেন ফ্যামিলিজ উইথ লোয়ার ইনকাম, তাই না? যারা ইনকাম কম, যাদের কম ইনকাম তারা কিন্তু ইলেকট্রিসিটি কনজাম্পশনটা কম। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি কোন পপুলেশন নিয়ে কাজ করবে সেটার উপরেও মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করতে পারে। মডেল স্পেসিফিকেশনও একটা বড় বিষয়, যে যেমন বলা হয়েছে যে পলিনোমিয়াল টার্মস টু এ রিগ্রেশন মডেল স্পেশালি হোয়েন দি রেঞ্জ অফ দ্য এক্স ভেরিয়েবল ইজ স্মল। যদি এক্স এর রেঞ্জ যদি খুব কম হয় তখন কিন্তু পলিনোমিয়াল টার্মস অফ এ রিগ্রেশন মডেল ইউজ করা হচ্ছে, সেক্ষেত্রেও মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ হতে পারে। An overdetermined model. This happens when the model has more explanatory variables than the number of observations. This could happen in medical research, where there may be a small number of patients about whom information is collected on a large number of variables. দেখো এখানে কি বলা হয়েছে, যে এখানে মেডিকেল রিসার্চের ক্ষেত্রে স্মল নাম্বার অফ পেশেন্ট থাকলো, তাহলে ইনফরমেশন যদি লার্জ নাম্বার অফ ভেরিয়েবলের উপরে করা হয় সেক্ষেত্রে কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ হতে পারে। তাহলে এই কিছু কিছু কজ আছে মাল্টিকোলিনিয়ারিটি, আমরা আরো কিছু দেখব, কজ মাল্টিকোলিনিয়ারিটি আরো কিছু কারণ আমরা দেখব। তো
তো মেইন কারণগুলো আমরা এখানে দেখে নিলাম যে what are the source or reasons of multicollinearity। আমরা দেখলাম যে ভেরিয়েবল যদি একত্রে মুভ করে তাহলে হতে পারে ইকোনমিক ভেরিয়েবল গুলো, ব্ল্যাক ভেরিয়েবলের ইউজ হলেও এখানে হতে পারে। ডাটা কালেকশন মেথডের উপরেও অনেক সময় ডিপেন্ড করে। কনস্ট্রেন্টস অন দ্য মডেল, পপুলেশন সাইজ যেটা আমরা বললাম, লোয়ার ইনকাম আর হাই ইনকামের বিভিন্ন পপুলেশন থাকে, সেটার উপরও অনেক সময় মাল্টিকলিনিয়ারিটি ডিপেন্ড করে থাকে। তারপরে বলা হয়েছে যে পলিনোমিয়াল টার্মস যখন আমরা রিগ্রেশন মডেল ইউজ করি তখন, আর একটা হচ্ছে যে যখন আমাদের নাম্বার অফ স্যাম্পল কম থাকে বাট আমরা নাম্বার অফ ইনফরমেশন সেটা অনেক বেশি কালেক্ট করা হয়, তখনও দেখা যায় যে মাল্টিকলিনিয়ারিটি অ্যারাইজ করতে পারে। তো এগুলো হচ্ছে বিভিন্ন মাল্টিকলিনিয়ারিটির বিভিন্ন রিজন অর সোর্স। এখন আমরা দেখি কনসিকুয়েন্স অফ মাল্টিকলিনিয়ারিটি। মাল্টিকলিনিয়ারিটির ফলে কি কি ঘটনা ঘটতে পারে, ফলশ্রুতিতে কি হতে পারে আমরা একটু এটা দেখি। কনসিকুয়েন্স অ্যান্ড ইফেক্টস এগুলো আমরা দেখব মাল্টিকলিনিয়ারিটির ফলে। যে রং স্যাম্পলিং হতে পারে, null hypothesis about zero regression coefficient is not rejected, really is rejected, কিন্তু মাল্টিকলিনিয়ারিটি এটা কি হবে, রিজেক্টেড নাও হতে পারে। কনফিডেন্স ইন্টারভ্যালস আর ওয়াইড, অনেক বড় হয়ে যাবে কনফিডেন্স ইন্টারভ্যালটা। regression coefficient estimation is very influenced by data changing. Regression coefficient can have wrong sign. Regression equation is not suitable for prediction. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিকলিনিয়ারিটির ফলে আমাদের কি কি ঘটতে পারে বা এটার সাথে কি রিলেটেড। রং স্যাম্পলিং, নাল হাইপোথিসিস যদিও রিজেক্টেড কিন্তু রিজেক্টেড নাও হতে পারে। আর কনফিডেন্স ইন্টারভ্যাল ওয়াইড হলে সেখানে আমাদের অনেক ঝামেলা হয়, সমস্যা হতে পারে, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে কনফিডেন্স ইন্টারভ্যালের একটা রিলেশন আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বড় তত কিন্তু ডাটাগুলো সুইটেবল না বা এফিশিয়েন্ট না। রিগ্রেশন কোএফিসিয়েন্টের রং সাইন হতে পারে, যেটা প্লাস আসার কথা সেটা নেগেটিভ মাইনাস আসতে পারে, যেটা পজিটিভ বা নেগেটিভ যেটা যেটা হওয়ার কথা সেটা না আসতে পারে রিগ্রেশন ইকুয়েশন। তখন সেই ক্ষেত্রে যেহেতু এখানে রিগ্রেশন রিলেটেড হাইপোথিসিসই আমাদের ডিসিশন ঠিক মতো হবে না, রিজেক্টেড রিজেক্টেড আসবে না বাট সেটা রিজেক্ট। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রেডিকশনের জন্য এই মডেলগুলো সুইটেবল না। তা আমরা এটা প্রেডিকশনের জন্য তখন এই মডেল ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ডিসিশনটা রং হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি ইফেক্টস অফ মাল্টিকলিনিয়ারিটি। ভেরিয়েন্স অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট আর ইনফ্লেটেড। আমরা আগেও যেটা দেখলাম যে বলেছিলাম যে ওয়াইড হবে, কনফিডেন্স ইন্টারভ্যালটা ওয়াইড হবে, তো সেটা তো ভ্যারিয়েন্সের সাথে রিলেটেড। ভ্যারিয়েন্স অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট আর ইনফ্লেটেড, ঠিক আছে। magnitude of regression coefficient may be different from what are expected. একই কথা এখানে আমরা যেটা বলেছিলাম যে কনসিকুয়েন্স আর ইফেক্টের মধ্যে খুব একটা পার্থক্য নাই। এই যে আমরা এখানে বললাম যে নাল হাইপোথিসিসটা অ্যাবাউট জিরো রিগ্রেশন, যে বিটা ইজ ইকুয়াল টু 0 ধরেছিলাম, সেখানে আমরা টি টেস্ট করি, সেই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট ইজ নট রিজেক্টেড বাট রিয়েলি ইজ রিজেক্টেড। এটার সাথে ওইটার দেখো একটা রিলেশন হচ্ছে যে magnitudes of regression coefficient may be different from what are expected, যেটা হওয়ার কথা সেটা নাও হতে পারে।
Sign of regression coefficient may not be as expected. Sign ভুল আসতে পারে, যে expected যেটা পজিটিভ আসার কথা সেটা নেগেটিভ আসছে, অথবা নেগেটিভ আসার কথা পজিটিভ আসছে, এরকম হতে পারে। আচ্ছা, এরপরে দেখো adding or removing variable produce large change in coefficient. অনেক ক্ষেত্রে ভেরিয়েবল মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে ভেরিয়েবল অ্যাড হয়, ইনসার্ট হয়। আমরা দেখেছি যে টাইপস এর মধ্যে আমরা দেখলাম যে রিসার্চের কোনো ক্ষেত্রে কোনো ভেরিয়েবল আমরা এখানে ইনসার্ট করা হয় মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে। তো আবার কোনো ভেরিয়েবল রিমুভও করা হতে পারে। সেই ক্ষেত্রে অ্যাডিং অর রিমুভিং ভেরিয়েবল প্রডিউস লার্জ চেঞ্জ ইন কোফিশিয়েন্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোফিশিয়েন্টের মানটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে রিমুভিং এ ডাটা পয়েন্ট মে কজ লার্জ চেঞ্জ ইন কোএফিসিয়েন্ট এস্টিমেটস অর সাইন। ডাটা পয়েন্টস মে বি চেঞ্জ, রিমুভিং যদি কোনো ডাটা আমরা যদি রিমুভ করে দিই, ওখানে ভেরিয়েবল বলা হলে এখানে ডাটা বলা হচ্ছে। তো যে কোনো ক্ষেত্রে যদি আমরা এগুলো রিমুভ করি বা অ্যাড করি, সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট এস্টিমেটস রং হবে এবং সাইনও রং সাইন আসতে পারে। In some cases, the F ratio may be significant while the T ratios are not. আমরা কিন্তু রিগ্রেশন কোএফিসিয়েন্ট টেস্ট করি, আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে দেখেছো যে টি টেস্টও করা যায়, এফ টেস্টও করা যায়, ঠিক আছে? তো এখানে মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে এফ রেশিওটা সিগনিফিকেন্ট হতে পারে, বাট টি রেশিওটা সিগনিফিকেন্ট নয়। অ্যাকচুয়ালি আমাদের কি হওয়ার কথা, দুইটাই সিগনিফিকেন্ট হবে অথবা দুইটাই ইনসিগনিফিকেন্ট হবে। এফ টেস্ট এবং টি টেস্টের রেজাল্ট সেম আসার কথা, কিন্তু মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে দুইটা রেজাল্ট কিন্তু অনেক ক্ষেত্রে দুই রকম এসে যাচ্ছে। তাহলে আমরা কনসিকুয়েন্স অ্যান্ড ইফেক্টস অফ মাল্টিকোলিনিয়ারিটি আলোচনা করলাম। একটা কিন্তু একটার সাথে রিলেটেড, তোমরা দেখতেই পাচ্ছ। কাজেই দুইটা মিলিয়েই তোমরা একটা দাঁড় করাতে পারো যে মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে কনসিকুয়েন্স কি এবং এর ইফেক্টটা কি। এটা একই জিনিস, কাছাকাছি দুইটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভেরিয়েন্স ইমপ্লাইডেড হতে পারে, রিগ্রেশন কোএফিসিয়েন্টের রেজাল্ট আমরা যেরকম এক্সপেক্ট করি সেরকম নাও হতে পারে, রিগ্রেশন কোএফিসিয়েন্টের সাইন ডিফারেন্ট হতে পারে, নট এক্সপেক্টেড নাও হতে পারে। কোনো ভেরিয়েবল যদি আমরা অ্যাড করি বা রিমুভ করি, সেক্ষেত্রেও কোএফিসিয়েন্টের উপরে বিশাল একটা চেঞ্জ হবে। এবং মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিমুভ বা অ্যাড করা হয় রিসার্চের ক্ষেত্রে, কিন্তু সেখানে কিন্তু এই ভুলগুলো বা এই ধরনের একটা রেজাল্ট আসতে পারে। এখন আমরা দেখি কিছু অ্যাডভান্টেজেস। লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন দ্য ইকুয়েশন। মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে ইকুয়েশনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ দেখা যায়। Very useful in statistical model and research report prepared by the research based firms. অর্থাৎ যে ফার্মসগুলো রিসার্চ বেসড সেগুলো কিন্তু এই মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইউজফুল একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল। মাল্টিকোলিনিয়ারিটি থাকলে ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দ্য ডিজায়ার্ড রেজাল্ট হতে পারে, রেজাল্টের উপর একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে। তাহলে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস। এছাড়া কিছু ডিসঅ্যাডভান্টেজেস আমরা একটু দেখে নেই যে মাল্টিকোলিনিয়ারিটির ফলে ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি হতে পারে। ইন সাম অফ সিচুয়েশন দিস ইস্যু উড বি resolved by the collecting more data on the variables. Incorrect use of dummy variable, that is, the researcher may forget to use the dummy variables whenever needed. Inserting two same or identical variables in the equation like kg and pound in ways. তোমরা একটু খেয়াল করে দেখো যে মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে আমরা যখন মাল্টিপল রিগ্রেশনের অনেকগুলা ভেরিয়েবল যখন ইউজ করব, সেখানে কিছু ভেরিয়েবলের দুই ধরনের ওয়েট বা ইউনিট থাকতে পারে। একটা কেজিতে নেওয়া হয়েছে, একটা
পাউন্ডে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। ইনসার্টিং এ ভেরিয়েবল ইন দ্য ইকুয়েশন হুইচ ইজ এ কম্বিনেশন অফ টু complicated to perform calculations since it is the statistical technique and requires the statistical calculators to do the execution. মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেটর ইউজ করে কাজ করি, অনেক ক্ষেত্রে এই ক্যালকুলেশন অনেকগুলো ভেরিয়েবল থাকলে নন লিনিয়ার বা লিনিয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি করি, প্রোগ্রাম ইউজ করে এই ক্যালকুলেশন গুলো করে থাকি। তো আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজেস দেখতে পাচ্ছি, যে যেগুলো আমরা এখন একটু আলোচনা করে নিলাম। তাহলে আমরা পরবর্তীটাতে কিছু দেখি, কনক্লুশন একটু দেখি যে কি হতে পারে আমাদের। Multicollinearity is one of the most favorable statistical tools often used in regression analysis and statistical analysis for large database and the desired output. আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যখন অনেক বড় ডাটাবেস নিয়ে কাজ করি, তখন কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল টুলস। ঠিক আছে, অ্যানালাইসিসের ক্ষেত্রে যখন অনেক বড় ডাটা বা অনেক বড় এরিয়া নিয়ে কাজ করি, সেক্ষেত্রে একটা ডিজায়ার্ড আউটপুট পাওয়ার জন্য মাল্টিকোলিনিয়ারিটিটা ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিস্টিক্যাল টুলস হিসাবে গণ্য করা হয়। All major companies have a separate statistical department in their company to perform statistical regression analysis about products or people in order to provide strategic view of the market to the management and also help them to draft their long-term strategies. Keeping this in mind, regression analysis কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তোমরা থার্ড ইয়ারও পড়ে এসছো, যেটা দিয়ে আমরা প্রেডিকশন করে থাকি। বিভিন্ন ব্যবসায়ের ক্ষেত্রে বা বিভিন্ন ফার্মের, বিশেষ করে বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট, এসব ক্ষেত্রে কিন্তু এই যে ভেরিয়েবল, এত ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়, সেখানে মাল্টিকোলিনিয়ারিটি একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। The graphical presentation of data analysis gives the reader a clear picture of the direct relationship, accuracy and performance. এবং আমরা এগুলো কি করি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ডাটাগুলোর মধ্যে রিলেশনগুলো আমরা প্রেজেন্ট করে থাকি। সিম্পলি কোরিলেশনের ক্ষেত্রে আমরা কি করি, স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে দেখি যে ডাটাগুলোর রিলেশন কেমন। তো কোরিলেশনের সিম্পল দুইটা ভেরিয়েবলের মধ্যেও আমরা যেমন দেখি, একইভাবে দুইয়ের বেশি যখন ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রেও যদি আমরা এটাকে ডাটা এগুলোকে যদি গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করি, সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। If the goal of the researcher is to understand the independent variables in the equation, then multicollinearity will be a big problem for him. The researcher needs to do the required change in the variables at stage 0 itself, or else it may have a massive impact of the result. Multicollinearity can be done by examining the correlation matrix. Remedial measures play a significant role in solving the problems for multicollinearity. তা আমাদের যে সব প্রবলেমগুলো হতে পারে মাল্টিকোলিনিয়ারিটির ক্ষেত্রে, সেগুলো আমরা সলভ করতে পারি বিভিন্নভাবে। যেমন ধরো কোরিলেশন ম্যাট্রিক্সের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। আর যে রিমেডিয়াল মেজারগুলো আছে, বিভিন্ন ধরনের টেস্ট, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে কিভাবে মাল্টিকোলিনিয়ারিটির প্রবলেমগুলো রিমুভ করা যায়, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা আজকে যা যা দেখলাম এগুলো একটু রিভাইজ করে আসি। তোমরা এগুলো বাসায় বসে অবশ্যই নিজেরা প্রিপারেশন নিবে এবং এগুলো একটু দেখে নিবে, নাহলে তোমাদের এই সংক্রান্ত যা যা সমস্যা সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো। তো মাল্টিকোলিনিয়ারিটির আমরা ডেফিনিশন দেখেছি, টাইপস দেখেছি, একটা গ্রাফিক্যাল ভিজুয়াল ডেসক্রিপশন দেখাইছি এখানে। এরপরে আমরা দেখেছি যে একটা এক্সাম্পল দিয়েছি। নেক্সট আমরা গিয়েছি একটা কত টাইপস গুলো নিয়ে আলোচনা করেছি। নর্থ স্টারের 4 প্রকার। পরবর্তীতে আমরা এখানে দেখেছি যে
আমরা 2 প্রকার আবার আলোচনা করেছি যে পারফেক্ট আর ইমপারফেক্ট। নরমালি এখানে আমরা 4 প্রকার বলেছিলাম পারফেক্ট, হাই মাল্টি-কোলিনিটি, স্ট্রাকচার মাল্টি-কোলিনিটি, ডাটাবেস মাল্টি-কোলিনিটি। এই 4 প্রকার আমরা আলোচনা করে পরবর্তীতে আবারও আমরা রেসিডুয়াল এর সাপেক্ষে রেসিডুয়াল থাকলে না থাকলে সেটাকে আমরা বলছি পারফেক্ট। যদি এক্সপ্ল্যানেটরি ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনের সাথে যদি র‍্যান্ডম এরর হিসেবে রেসিডুয়ালটা না থাকে তখন আমরা বলেছি পারফেক্ট, আর যদি র‍্যান্ডম এরর থাকে তখন আমরা বলছি যে ইমপারফেক্ট। তো এগুলো একটু বোঝার বিষয় যে রেসিডুয়াল এর উপর ভিত্তি করে আমরা আবার 2 প্রকার বলেছি। একটা বলেছি এক্সাক্ট অর পারফেক্ট মাল্টিকোলিনিয়ার, একটা বলেছি নিয়ার অর ইমপারফেক্ট মাল্টিকোলিনিয়ারিটি। এরপরে আমরা দেখেছি যে রিজনস বা কজেস কি কি হতে পারে। তারপরে আমরা বলেছি কনসিকুয়েন্স অফ মাল্টিকোলিনিয়ারিটি, ইফেক্টস অফ মাল্টিকোলিনিয়ারিটি। নেক্সট আমরা বলেছি অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস। এরপরে কনক্লুশন। তাহলে আমরা আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা এই বিষয়গুলো নিজেরা একটু স্টাডি করবে এবং ইকোনোমেট্রিক্স কিন্তু তোমরা রেগুলার একটার সাথে আরেকটা রিলেটেড। ইকোনোমেট্রিক্স এর প্রত্যেকটা টপিক। তো আমরা এর আগের হেটারোস্কেডাস্টিসিটিটা আলোচনা করেছি। এখন কিন্তু আমরা ওখানে আমরা ভ্যারিয়াস এরর ভেরিয়েন্স নিয়ে আলোচনা করেছিলাম হেটারোস্কেডাস্টিসিটি। এখন কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ নিয়ে আলোচনা করছি, যেটা মাল্টিকোলিনিয়ারিটি। তাহলে প্রত্যেকটা একটা ইকোনোমেট্রিক মডেলের প্রত্যেকটা আইটেম নিয়ে আলাদা আলাদা করে কিন্তু চ্যাপ্টার এবং কনস্ট্রাকশন সবকিছু নিয়েই আলাদা আলাদা চ্যাপ্টার আমরা আলোচনা করব। তোমরা আশা করি রেগুলার ক্লাস করবে এবং মনোযোগ দিয়ে এগুলো অ্যানালাইসিস করবে, যাতে নিজেদেরকে তোমরা পরবর্তীতে তৈরি করে নিতে পারো, সাথে সাথেই যেন তোমরা নিজেরা প্রিপেয়ার হতে পারো। তাহলে আজকে আমরা এটুকুই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।